হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ম্যাজিক ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 131-এর এসএকিউ, এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের কাছে কি আছে। 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে পি সমান সমান আমরা কি জানি, I × 100/RT। তাহলে আয় সুদও বলে দিয়েছে এক্স টাকা ইন্টু 100 বাই সুদের হার বলে দিয়েছে এক্স, মানে আর বলে দিয়েছে এক্স, আর টি সময়ও বলে দিয়েছে এক্স বছর। তাহলে এটাই যদি হয় তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাবে? পি এর ভ্যালু হয়ে যাবে 100/x। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, পি মানে হচ্ছে আসল, যেটা আমাদের জানতে চেয়েছে। আর মানে হচ্ছে সুদের হার, যেটা আমাদের কাছে আছে X%। টি মানে হচ্ছে আমাদের কাছে সময়, যেটা বলে দিয়েছে এক্স বছর। আর আয় আমাদের কাছে হচ্ছে সুদ, যেটাও আমাদেরকে বলে দিয়েছে এক্স টাকা। তাহলে সবগুলো এক্স বলে দিয়েছিল, আমরা এখানে বসিয়ে দিয়েছি। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। kx² - 5x প্লাস k = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান কত হয়। তাহলে বাস্তব আর সমান কখন হয়? যখন b² - 4ac = 0 হবে। তাহলে a এর মান k, b এর মান হচ্ছে -5 এবং c এর মান আমাদের কাছে k। তাহলে abc আমরা পেয়ে গেলাম। তাহলে বাস্তব আর সমান তখনই হবে, বাস্তব ও সমান বলেছে যেহেতু, তাহলে b² - 4ac = আমাদের কাছে কত থাকবে? 0। বাস্তব ও সমান যেহেতু বলে দিয়েছে, তাহলে b² মানে -5 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে? 25 - 4ac। তাহলে 4 × k × k, তাহলে আমাদের কাছে থাকলো 0। তাহলে 4k² মানে থাকলো আমাদের কাছে 25। 4k² ওদিকে নিয়ে গেলাম, তাহলে 4k² আমাদের কাছে থাকলো 25। তাহলে এখান থেকে আমরা বলতে পারি k² কত হয়ে যাবে? 25/4। তাহলে k এর ভ্যালু কি আসবে? √25/4 মানে আসবে ±5/2। তাহলে k এর ভ্যালু আমাদের কাছে আসলো ±5/2। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল এবিসি 90°। তাহলে একটা এবিসি সমকোণী ত্রিভুজ আছে, যে ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এবিসি 90°, অর্থাৎ এবিসি, তাহলে বিটা হচ্ছে 90°। এবার বলছে বিডি লম্ব এসি, তাহলে বি থেকে এসির ওপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, বিডি লম্ব এসি, মানে এটা হচ্ছে 90°। এবার কোশ্চেন বলা হচ্ছে যদি বিডি 6 সেমি হয়, যদি বিডি হচ্ছে 6 সেমি হয়, এডি হচ্ছে 4 সেমি হয়, এ থেকে ডি এটা যদি 4 সেমি হয় এডি, তাহলে তোমাকে কোশ্চেন করেছে তবে সিডি এর মান কত। তাহলে তোমাকে কোশ্চেন করা হয়েছে সিডি এর মান কত। তাহলে আমরা এরকম সদৃশতাতে দেখেছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, অর্থাৎ যেটা 90°, সেই বিন্দু থেকে যদি অতিভুজের ওপর লম্ব আঁকা হয়, তাহলে ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় সেই দুটো ত্রিভুজ কি হবে? সদিশ। তাহলে ত্রিভুজ এ বি ডি সদিশ হবে ত্রিভুজ বিডিসি এর সাথে। আর সদৃশতার নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে AD/BD, অর্থাৎ এই ত্রিভুজের AD/BD, তাহলে ওই ত্রিভুজের কি হবে? BD/DC বা CD। তাহলে আমরা বলতে পারি BD² = AD × DC। ঠিক আছে, তাহলে BD² = AD × DC। বিডির ভ্যালু কত? 6। তাহলে 6² = ADর ভ্যালু হচ্ছে আমাদের কাছে 4 × DC, আমাদের কাছে থাকলো DC। তাহলে 36 আর 4টা বাই হয়ে গেল, তাহলে ডিসির ভ্যালু বা সিডির ভ্যালু আমাদের কাছে কত আসলো? 9। তাহলে আমরা পেয়ে গেলাম CD = 9। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এরপরে কোশ্চেনটি বলা হচ্ছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ না সরলকোণ। তো 1 রেডিয়ান মানে আমরা কি জানি? 180/π। তাহলে আমরা যদি এর ভ্যালু ক্যালকুলেট করি, অর্থাৎ পায়ের ভ্যালু যদি 22/7 বসাই, তাহলে তোমরা ক্যালকুলেশন করে, মানে 180 × 7/22 ক্যালকুলেশন করে দেখে নেবে, এর ভ্যালু আসবে 57.17 সামথিং। ঠিক আছে, প্রায়। তাহলে এটাই যদি হয়, তাহলে 57 মানে 90-র চেয়ে ছোট, তাহলে 1 রেডিয়ানটা কি হয়ে যাবে? 1 রেডিয়ান হয়ে যাবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, পরের কোশ্চেন বলা হচ্ছে একটি ঘনকের আয়তন 512 ঘনমিটার হলে ওই ঘনকের সমগ্রতল। তাহলে ঘনকের আয়তন তোমাকে বলে দিয়েছে 512। তাহলে ঘনকের আয়তন যদি 512 বলে দেয়, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। তার মানে বাহু কিউব মানে 512। এবার বাহু কিউব থাকলো 512 কতর কিউব? 512 মনে রাখবে হচ্ছে 8-এর কিউব। তাহলে বাহু মানে আমরা পেয়ে গেলাম কত? 8।
এবার আমাদের বের করতে বলেছে সমগ্রতল, তাহলে সমগ্রতল আমাদের সূত্র কি হবে 6 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 6 ইন্টু 8 স্কোয়ার, তাহলে 6 ইন্টু কত হয়ে যাবে 64, তাহলে কত আসবে 4 6 24 4 থাকলে 2 6 6 36 2 38 অর্থাৎ 384। আর যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এর একক কি হয়ে যাবে, এর একক হয়ে যাবে বর্গমিটার, অর্থাৎ আমাদের যে অপশানটা হবে সেটা হলো অপশান নাম্বার বি 384 বর্গমিটার। নেক্সট কোশ্চেন, পরবর্তী যে কোশ্চেনটা দিয়েছে এই তথ্যের মধ্যমা বের করতে বলেছে তোমাদের, তাহলে যে কোনো তথ্যের মধ্যমা বের করতে হলে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাতে হয়। তাহলে এখানে সব থেকে ছোটো কি আছে 8, সব থেকে ছোটো কি আছে 7, তাহলে 7-এর পরে 8, তারপরে 9, তারপরে হচ্ছে 10, তারপরে 11 দুটো, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 16। তাই দেখো এখানে কটা আছে, হচ্ছে 4 4 8 1 9টা যদি থাকে তাহলে খেয়াল করো 9টা থাকলে মিডিলের যে পথ সেটাই হয়ে যাবে হচ্ছে তোর মধ্যমা। তাহলে যদি মধ্যমা মিডিলেরটাই হয় তাহলে মধ্যমা ইজুগলটা আমাদের হয়ে যাবে 11, তাহলে এদিক থেকে 4টা ওদিক থেকে 4টা, মাঝখানে হচ্ছে 11 থাকছে, তাহলে আমাদের যে অপশান আছে ডি সেটা হবে আমাদের মধ্যমা। 2-এর 1 নম্বর কোশ্চেন, অর্থাৎ শূন্যস্থান পূরণে আমরা চলে আসি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা, তাহলে n বছর পর জনসংখ্যা বের করতে বলেছে, তাহলে n বছর পর জনসংখ্যা কি হয়ে যাবে, n বছর পর জনসংখ্যা যেহেতু বৃদ্ধি বলেছে, তাহলে পি ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস কত পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে 2r বাই 100 টু দি পাওয়ার n, 2 দিয়ে কাটলে 50, তাহলে আমাদের যেটা শূন্যস্থানে বসবে পি ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। নেক্সট 2 নম্বর কোশ্চেন, 2-এর 2 কোশ্চেন বলা হচ্ছে x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত, মানে তোমাকে বলা হয়েছে x প্লাস 2 একটা, এর মধ্য সমানুপাতি বলে দিয়েছে x, আর একটা বলে দিয়েছে x মাইনাস 3, এই দুটোর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে x এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতি এর নিয়মটা কি, মধ্য সমানুপাতির নিয়ম হলো যে ফার্স্ট আর লাস্ট দুটো গুণ করে মধ্য সমানুপাতি যেটা থাকবে অর্থাৎ মাঝের যে পদটা থাকবে সেটাকেই দুবার গুণ করে দেবো। তার মানে আমরা যদি উপরেগুলো মিটিয়ে নিই তাহলে আমরা শর্তটা কি অ্যাপ্লাই করতে পারবো, শর্ত অ্যাপ্লাই করতে পারবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু আমাদের ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি গুণ করো তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 6, অর্থাৎ এই গুণ সবাই জানো ব্র্যাকেটের এক্সের সাথে এক্স স্কোয়ার, এক্সের সাথে মাইনাস 3x 2x আর প্লাস মাইনাসে মাইনাস 6, এদিকে থাকলো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু আমাদের কাছে আছে মাইনাস 6। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর, এটি বর্গাকার কোশ্চেন বলা হচ্ছে এটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি হচ্ছে ড্যাশ, তাহলে এটা যদি একটা বর্গাকার চিত্র হয় তাহলে মাথায় রেখো এটা যদি একটা বর্গাকার চিত্র হয় তাহলে এটাকে যদি আমি একটা বৃত্তের ভেতরে রাখি তাহলে এই বর্গাকার চিত্রের সমস্ত যে শীর্ষবিন্দু অর্থাৎ এই যে 4টা শীর্ষবিন্দু সেটা কি হয়ে যাবে একই বৃত্তের উপর অবস্থিত হবে, তাই জন্য এটা কি হয়ে যাবে সমবৃত্তস্থ, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে tan থিটা cos 60 √3/2, তাহলে কোসেক থিটার মান কত হবে। আচ্ছা আমরা এগুলো মিটিয়ে নিই, তাহলে আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল এটা tan থিটা cos 60 ইজ ইকুয়াল টু √3/2, তাহলে tan থিটায় থেকে গেল। আচ্ছা cos 60 ভ্যালু কত হবে, cos 60 ভ্যালু হবে হাফ, আর ওদিকে থাকবে হচ্ছে √3/2, যদি 2 কেটে যায় তাহলে আমরা বলতে পারবো tan থিটা মানে হচ্ছে √3, তাহলে √3 ভ্যালু কত, √3 হচ্ছে tan 60 ভ্যালু, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 60 ডিগ্রি। এবার আমাদের বের করতে বলেছে কোসেক থিটা, তাহলে কোসেক 60 ডিগ্রি ভ্যালু কত হবে, কোসেক 60 ডিগ্রি কার উল্টো সাইন 60 অর্থাৎ 2/√3, তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে 2/√3। নেক্সট পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে চোঙের আয়তন আর বক্রতল সমান বলা হয়েছে, চোঙের আয়তন ও বক্রতল সমান বলা হয়েছে, তাহলে চোঙের আয়তনের সূত্র হলো πr²h এবং চোঙের যে বক্রতল সেটার সূত্র কি হয়ে যাবে 2πrh, ঠিক আছে। এবার কোশ্চেন বলা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের আর বের করলে আমরা ব্যাস পেয়ে যাব, তাহলে পাই কেটে গেল
এখানে আর একটা আর কেটে গেল, এইচ একটা এইচ কেটে গেল, তাহলে আমাদের আর এর ভ্যালু আসলো 2, তাহলে ব্যাসার্ধ আমাদের কাছে আসলো 2, ব্যাসার্ধ আমাদের কাছে আসলো 2, তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, ব্যাস ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 এর ডবল 4, অর্থাৎ আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে 4 একক। ঠিক আছে, নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, এখানেই আমি করে দিচ্ছি। 6 নম্বর কোশ্চেন আমাদের বলা হচ্ছে 2 3 9 10, 2 3 9 10, 9 3 9, 9 3 9, এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? তো দেখতে পাচ্ছ সংখ্যাগুরু মান আমরা জানি যে যতগুলো যে সংখ্যা সব থেকে বেশি থাকবে, অর্থাৎ 9 কবার আছে, 3বার আছে, তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাবে 9, তাহলে আমাদের যে সংখ্যাগুরু মান সেটা কত হয়ে যাবে, সংখ্যাগুরু মান হয়ে যাবে 9। নেক্সট আমাদের পরের টপিক সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যার প্রথম কোশ্চেনে তোমাকে বলা হচ্ছে একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4, রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। প্রথমে তোমাকে বলা হয়েছে রাজু ও আসিফের মূলধনের অনুপাত, মানে রাজু ইস টু আসিফ, এটা বলা হয়েছে 4:5:4। ঠিক আছে, এবার তোমাকে বলেছে রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, তাহলে রাজু যদি 80 টাকা পায় তাহলে আসিফ পাবে 100 টাকা। তাই দেখো রাজুর ক্ষেত্রে আছে 5, তাহলে 5:4, তো আমরা জানি মূলধন অনুপাত যা হয় লাভের অনুপাতও সেম হবে, তাহলে এটা এটা কোশ্চেনে বলা হয়েছে 5:4 যদি হয়, মানে রাজু যদি 5 আর আসিফ যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তা রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পাবে 100 টাকা। তো এবার খেয়াল করো 5কে কত দিয়ে গুণ করে 80 এসছে, 16 দিয়ে গুণ করে, তাহলে 4কেও হিসাব অনুযায়ী 16 দিয়ে গুণ করা উচিত ছিল, কিন্তু এখানে 4কে 16 দিয়ে গুণ করলে আসতো হচ্ছে 64, কিন্তু যেহেতু 100 এসছে তার মানে আমাদের এই কথাটা ভুল দেওয়া আছে, অর্থাৎ মিথ্যা। নেক্সট 2 নম্বর কোশ্চেন, এক্স কিউব ওয়াই, 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং বলা হচ্ছে এক্স ওয়াই কিউব, এটা বলছে ক্রমিক সমানুপাতি। তাহলে দেখে নাও ক্রমিক সমানুপাতির নিয়ম কি, ফার্স্ট আর লাস্টকে গুণ করতে হবে, ফার্স্ট আর লাস্টকে গুণ করলে আমাদের আসছে x⁴ y⁴, এবং মাঝের যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের কাছে সেটা কি করতে হবে, তার স্কোয়ার নিতে হবে, তাহলে এখানেও আসছে আমাদের x4 y4, তাহলে বক্তব্যটি কি সত্য। নেক্সট 3 নম্বর কোশ্চেন, পরবর্তী 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তাহলে মনে করো এটা হচ্ছে ও এ ব্যাসার্ধ। ঠিক আছে, একটা বৃত্তের হচ্ছে ও এ ব্যাসার্ধ। তোমাকে এখানে কোশ্চেন বলা হচ্ছে এবি ও এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত। তাহলে এটা যদি এবি হয়, মনে করো এটা যদি এবি জ্যা হয়, তাহলে আরেকটা হচ্ছে মনে করো এখানে হচ্ছে এসি জ্যা, কারণ ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত বলেছে, দুটো দুই পাশে। ঠিক আছে, এবার বলা হচ্ছে সর্বদা ও এ বি এবং ও এসি দুটো সমান হবে। বলছে এটা যদি হয় তাহলে সর্বদা ও এ বি আর ও এসি সমান হবে, এটা কখনোই সম্ভব? যদি তোমাকে বলা হতো যে দুটোর দৈর্ঘ্য সমান তাহলে সেক্ষেত্রে সম্ভব হতো, কিন্তু এখানে যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য বলা হয়নি, তাহলে এটা সবসময় কি হয়ে যাবে, সবসময় সত্যি হবে না, মিথ্যা হবে। নেক্সট এটা ছিল তোমাদের 3-এর হচ্ছে 3 নম্বর অঙ্ক। এবার 3-এর 4 নম্বর অঙ্ক আমরা করছি। 3-এর 4 নম্বর অঙ্কে দেখো কি বলা হচ্ছে cos 36 এবং sin 54 এর মান সমান। cos 36, আচ্ছা cos 36 হচ্ছে আমরা লিখতে পারি cos 90 মাইনাস কত 54, তাহলে cos 90 মাইনাস 54, তাহলে cos 90 মাইনাস 54কে আবার কি লিখতে পারি আমরা sin 54, তার মানে এই দুটোর ভ্যালু সমান, তাহলে সেটা কি হয়ে যাবে সত্য, কারণ 36কে আমরা 90 মাইনাস 54 লিখতেই পারি, আর cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। নেক্সট পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তোমাকে বলা হচ্ছে এটি শঙ্কুর যে ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, এই তিনটা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। অবশ্যই 3টে সমকোণী ত্রিভুজের বাহুত্রয় অবশ্যই সত্য, তাহলে 5 নম্বর আমাদের সত্য। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এটি x1 x2 x3 xn এর গড় x বার হলে a x1 x2 ডট 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 axn এর গড় হচ্ছে ax বার। তাহলে খেয়াল করো আমি এটা তোমাদের বলেছিলাম যে তোমাকে বলেছে x1 x2 x3 ডট 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 xn এর গড় যদি x বার হয়, তাহলে ax1 ax2 ax3 ডট 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 axn এর গড় কত হবে, এর গড় হয়ে যাবে
এ এক্স বার, এ এক্স বার, অবশ্যই এটা কি হয়ে যাবে, সত্য। মানে কখনো যদি সংখ্যাগুলির সাথে যদি সেম নাম্বার গুণ থাকে, সেম নাম্বার অর্থাৎ এ এ এ প্রত্যেকের সাথে এ গুণ আছে, তাহলে তাদের গড়ের সাথেও এ গুণ হবে, তাহলে এটা কি কি হবে, সত্য হবে। আমাদের পরবর্তী টপিক এসিকিউ। এসিকিউ এর প্রথম কোশ্চেন বলা হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তোমাকে বলা হচ্ছে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে তোমাকে পি জানতে চেয়েছে, তাহলে পি ইন্টু পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100/RT। তাহলে তোমাকে সুদ কত বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে 1 টাকা, তাহলে 1 ইন্টু 100 বাই সুদের হার তোমাকে বলে দিয়েছে 5 ইন্টু তোমাকে বলে দিয়েছে মাসিক। এবার টি মানে হচ্ছে 1 মাস, তাহলে 1 মাস যদি হয় তাহলে 1/12। তার মানে পি হচ্ছে জিজ্ঞাসা করেছে, আর ইজ ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 5%, তোমার হচ্ছে আই বলে দিয়েছে 1 টাকা, এবং যেটা টি আমাদের ক্ষেত্রে সেটা বলে দিয়েছিল 1 মাস, আর মাসকে আমরা জানি বছর করতে হলে 1/12 কি হয়ে যাবে, বছর। আমাদের এখানে বছরই দরকার। তাহলে যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 × 100, এবার 12টা উপরে উঠে গিয়ে 12 × 20 হয়ে যাবে, তার মানে কত হবে, 240 টাকা। তাহলে আমাদের যে আসল বের করতে বলেছিল সেটা হয়ে যাবে 240 টাকা। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে পি ইন্টু 1 + r/100n। এবার বলছে তিনি সমূল পেয়েছেন 121 টাকা, রেখেছিলেন 100 টাকা। 1 প্লাস তোমাকে হচ্ছে আর এর ভ্যালু বলে দেয়নি, সুদের হার জিজ্ঞাসা করেছে চক্রবৃদ্ধি, আর এন এর ভ্যালু তোমাকে বলেছে 2 বছর। তাহলে এটা যদি এই পারে চলে আসে তাহলে কত হবে, 121/100 ইজ ইকুয়াল টু ওদিকে থাকবে 1 + r/100² 121/100 কার স্কোয়ার, 121/100 হচ্ছে 11/10, 11/10 এর স্কোয়ার, আর ওদিকে যা ছিল সেটাই থেকে যাবে 1 + r/100 তার মাথায় স্কোয়ার, স্কোয়ার কেটে গিয়ে তাহলে আমাদের কাছে পড়ে থাকবে 1 + r/100 ইজ ইকুয়াল টু হচ্ছে কত থাকবে, 11/10। 1টাকে ওদিকে নিয়ে গেলে r/100 ইজ ইকুয়াল টু 11/10 - 1, তাহলে এটা আসবে 1/10, কারণ 10 × 1 = 10, আর 11 থেকে 10 বাদ দিলে 1, তাহলে 1 এর 10, তাহলে r/100 থাকলো। তাহলে r ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 0 কেটে গেল, তাহলে r ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে 10, অর্থাৎ আমাদের যে চক্রবৃদ্ধি সুদের হার সেটা কত বেরোবে, 10%। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি, মানে অর্থাৎ যদি বীজ দুটো আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা 14, এবং বীজ দুটোর গুণফল কত বলে দিয়েছে 24, অর্থাৎ আলফা প্লাস বিটা 14 এবং গুণফল যদি 24 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ। তো সমীকরণ আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, যে সমীকরণ লেখার নিয়মটি হলো x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণ কি আসবে, x² - 14x + 24 ইজ ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন তোমাদের বলা হচ্ছে x ভ্যারিজাস y, y ভ্যারিজাস z, z ভ্যারিজাস x, x ভ্যারিজাস y, আরেকটা বলে দিয়েছে y ভ্যারিজাস z, আরেকটা বলে দিয়েছে z ভ্যারিজাস x। যদি এটা হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে x ইজ ইকুয়াল টু এটার জন্য k1y নিলাম, আচ্ছা y ইজ ইকুয়াল টু এখানে নিলাম হচ্ছে k2z, ঠিক আছে, আর এখানে জেড ইজ ইকুয়াল টু আমরা নিলাম হচ্ছে k3x। এবার দেখো জেড এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, তাহলে y ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে k2 k3x, কারণ জেড এর ভ্যালু তো আমরা জানি k3x, তাহলে জেড এর জায়গায় আমরা কি বসালাম, k3x বসিয়ে দিলাম। এবার y এর ভ্যালু আমরা এখানে আবার বসিয়ে দেবো, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের ক্ষেত্রে আসবে k1 k2 k3x, ঠিক আছে, কারণ y এর ভ্যালু মানে কি k2 k3x, তাহলে y এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম, দুদিক থেকে x কেটে দিলাম, এদিকে থাকলো 1, তাহলে k1 k2 আর k3 এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এটাই আমাদের জানতে চেয়েছিল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। পাশে তোমরা অবশ্যই লিখে দেবে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হয়ে গেল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল আমাদের কাছে হয়ে গেল 1। পরবর্তী কোশ্চেন তোমাকে বলা হচ্ছে, পরবর্তী কোশ্চেন আমাদের হচ্ছে 5 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যে ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে, অর্থাৎ দুটো সমান বৃত্ত পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। তোমাকে বলা হচ্ছে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যদি 12 হয়, এটা হচ্ছে তাদের সাধারণ জ্যায়, এটা যদি 12 হয় তাহলে বলা হচ্ছে বৃত্তের তাই তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা যদি মনে করো এ নিই আর এটা যদি মনে করো বি নিই। এবার আমরা কি করলাম, এবার আমরা করছি হচ্ছে এই দুটোকে যুক্ত করলাম, অর্থাৎ এটাকে যুক্ত করলাম মনে করো, ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ নাম দিলাম।
আর মাঝখানে একটা নাম দিলাম, সেটা হলো ও। এবার আমাদের দরকার হচ্ছে এ বি, তো আমরা এও পেলেই হচ্ছে ও বি পেয়ে যাব, কারণ দুটোই সেম। আমরা জানি যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি কোনো জ্যাকে লম্বভাবে ছেদ করে, তাহলে সেই জ্যায়ের দুটোর দৈর্ঘ্য কী হয়ে যাবে, মানে জ্যায়ের দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, অর্ধেক অর্ধেক করে সমান হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে তাহলে খেয়াল করো, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমাদের কাছে কত বলে দিয়েছে? ব্যাসার্ধ আমাদের কাছে বলে দিয়েছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধ আমাদের কাছে বলে দিয়েছে 10 সেমি। ঠিক আছে, এবার বলেছে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে হিসাব অনুযায়ী এটা যদি 12 হয়, তাহলে কেন্দ্রগামী একটা সরল রেখা এটাকে দুভাগে ভাগ করেছে, মানে এটা 6 এটা 6, তাহলে এইটাও 6 এটাও 6। তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, আর এখানে যদি 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা জানি এটা অতিভুজ, এই নিচেরটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা ট্রায়াঙ্গেল এ ও পি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এও স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এটাই পাচ্ছি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি এটাই আমরা পাই, তাহলে আমাদের এপি স্কোয়ারের ভ্যালু কত? 10-এর স্কোয়ার ইকুয়াল টু এও আমাদের কাছে জানা নেই, তাহলে এও স্কোয়ার থাকলো প্লাস ওপি আমাদের কাছে কত? 6-এর স্কোয়ার। তাহলে 100 মাইনাস 6 স্কোয়ার কত হয়ে যাবে? 36 ইজ ইকুয়াল টু হয়ে যাবে এও স্কোয়ার। তারপরে এটা হয়ে যাবে 64, তার মানে এও স্কোয়ার। তাহলে এও আমাদের কাছে ভ্যালু কত আসবে? 8, কারণ √64। আর এও যেই 8 চলে আসলো, তাহলে বিও কত হয়ে যাবে? অতএব বিও আমাদের কাছে হয়ে যাবে 8। তাহলে অতএব এ বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কাছে 8 × 2 মানে হচ্ছে 16, বা 8 + 8 মানে 16। নেক্সট পরের কোশ্চেন। নেক্সট পরবর্তী কোশ্চেন তোমাদের বলা হয়েছে এবিসি একটা ত্রিভুজ, যার বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে ডি, বিসির সাথে ডি সমান্তরাল, এবং বলা হয়েছে এইটা হচ্ছে এডির ডাবল। অর্থাৎ এডি যদি এক্স হয়, তাহলে এই কত হয়ে যাবে? 2x। এবার আমরা জানি থ্যালাসের উপপাদ্য অনুযায়ী সদিশতা থেকে, যে কোনো ত্রিভুজের যদি একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে তাদের বাহুগুলোর অনুপাত কি হয়ে যায়? সেম হয়ে যায়। অর্থাৎ এডি বাই ডিবি, এটা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই হচ্ছে ইসি। তাহলে যদি মান বসিয়ে দিই আমরা, এডির ভ্যালু আমরা এক্স বসাচ্ছি বাই ডিবি, আর এদিকে থাকলো 2x বাই ইসি। তাহলে ডিবিকে ওদিকে নিয়ে গেলে ডিবি বাই ইসি ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকছে এক্স বাই 2x। তাহলে এক্স এক্স কেটে গেল 1, তাহলে আমাদের উত্তর আসছে 1:2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি থ্যালাসের উপপাদ্য অনুযায়ী। তোমরা এখানে লিখে দেবে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটি তোমাদের স্পর্শক থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, তাহলে বহিস্থ বিন্দু এটা এ থেকে বৃত্তের উপর একটা স্পর্শক এ বি, তাহলে এটা হচ্ছে এ বি। এবার কোশ্চেন বলা হচ্ছে ও বি যদি 5 হয় এবং ও এ যদি 13 হয়, তাহলে এ বি কত? তাহলে আমরা জানি স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর কি হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি উল্টো দিকে যেটা থাকে সেটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ও এ স্কোয়ার কত হয়ে যাবে? 13 স্কোয়ার। ও বি স্কোয়ার হচ্ছে 5-এর স্কোয়ার, প্লাস এখানে থাকবে হচ্ছে এ বির স্কোয়ার। তাহলে 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে আমাদের কাছে থাকলো 144 ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসলো √144। √144 মানে কত হচ্ছে? আমাদের 12। তাহলে আমাদের এ বির আনসার হয়ে যাবে 12। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন তোমাদের বলা হয়েছে sin⁶ আলফা প্লাস cos⁶ আলফা প্লাস 3 sin² আলফা cos² আলফা এর মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা কী করবে? তাহলে এখানে আমাদের এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করবো আমরা। তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো? sin6কে আমরা লিখতে পারি, sin⁶কে আমরা লিখতে পারি sin² আলফা তার কি কিউব, প্লাস cos² মানে cos⁶ আলফাকে লেখা যায় cos² আলফা তার কিউব, প্লাস 3 sin² আলফা cos² আলফা ইন্টু এর পাশে কিছু ছিল না, মানে আমরা মনে মনে ধরতে পারি 1 ছিল। এবার 1-এর বদলে আমরা কি লিখতে পারি? sin² আলফা প্লাস cos² আলফা। এর পাশে কিছু ছিল না বলে আমরা পরবর্তীকালে 1 লিখলাম। তাহলে এবার দেখো, এটা আমাদের পুরো একটা সূত্র হয়ে গেল, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের সূত্র, a প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি তার হোল কিউবের যদি সূত্রই হয়, তাহলে 1-এর কিউব মানে কত হয়ে যাবে? 1। নেক্সট পরের কোশ্চেন। আচ্ছা, তোমার কাছে এখানে দেওয়া আছে tan 50 ইজ ইকুয়াল টু পি বাই কিউ। তোমাকে বলা হয়েছে cos 40 কত? তো 50 আর 40-র মধ্যে পরস্পর কী সম্পর্ক? পুরক্ষণের সম্পর্ক।
তাহলে ট্যান 50 থেকে আমরা কি করব, আমরা সেক 50 বের করব। তো সেক 50-র ফর্মুলা কি, সেক 50-র ফর্মুলা সেক থিটার ফর্মুলা হচ্ছে রুট ওভার আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক থিটার ফর্মুলা হচ্ছে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার 50। তাহলে এটাই যদি হয় তাহলে রুট ওভার কী হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার 50-র ভ্যালু হয়ে যাবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসবে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই নিচে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার তার রুট, তাহলে আমাদের আসবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই নিচে কিউ। ঠিক আছে, তাহলে এটা হলো সেক 50-র ভ্যালু। এবার সেক 50-র যে ভ্যালু হবে, সেক 50-র ভ্যালু এটা পাওয়ার পর আমরা কি করব, সেক 50 কে লেখা যাবে, যেহেতু এটা সেক 50-র ভ্যালু, এবার সেক হচ্ছে কার উল্টো হয়, কসের, তাহলে কস 50 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, কস 50 ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো খেয়াল করো, কস 50 আমাদের দরকার নেই, আমাদের দরকার কস 40। এবার কস 40 যে দরকার, তো কস 40-র পুরক্ষণ কে হয়ে যায়, কস 40-র পুরক্ষণ হয়ে যায় সাইন 50। ঠিক আছে, এবার তার মানে আমাদের এটা বের করলে আমরা কস 40 বের করতে পারবো, মানে সেম জিনিস। এবার কস 50 আমাদের কাছে দেওয়া আছে, কস 50 থেকে আমরা সাইন 50 বের করবো, তাহলে সাইন 50-র ফর্মুলা কী হয়ে যাবে, সাইনের ফর্মুলা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 50। তাহলে এটাই যদি হয় তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 50 কী হয়ে যাবে এর স্কোয়ার করলে কী হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে যদি আমরা রুটের ভিতরে ক্যালকুলেশন করি তাহলে কী হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লসাগু, এখানে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কেটে যাবে, তাহলে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে সাইন 50 মানেই কি কস 40, তাহলে এটাই আমাদের কার ভ্যালু, এটাই আমাদের কস 40-র ভ্যালু। কারণ কি, কারণ কস 40-কে চেঞ্জ করে 90 মাইনাস 50 যদি করি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের সাইন 50, অর্থাৎ এটাই আমাদের কস 40। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে অর্ধগোলকের আয়তন ও সমগ্র তল হচ্ছে কি বলা হয়েছে সমান, অর্ধগোলকের আয়তন আর সমগ্র তল বলা হয়েছে সমান। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হলো 2/3 পাই আর কিউব, এবং তার সমগ্র তল, অর্ধগোলকের সমগ্র তল কি হয়ে যাবে, অর্ধগোলকের যেহেতু নিরেট বলেছে, আচ্ছা মাথায় রাখবে এখানে নিরেট বলেছে, তাহলে নিরেট বললে অর্ধগোলকের সমগ্র তল হয়ে যায় 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 পাই আর স্কোয়ার হলে পাই কেটে গেল, এখানকার আর দুটো, ওখানকার দুটো কেটে গিয়ে একটা পড়ে থাকলো, তাহলে আমাদের কাছে আসলো হচ্ছে 2r ইজ ইকুয়াল টু 9। তাহলে আর এর ভ্যালু আমাদের কাছে আসলো 9/2, সরি। আচ্ছা আমাদের কোশ্চেনে চেয়েছে অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমাদের আর বের করার দরকার নেই, আমাদের 2r মানেই হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস মানে হচ্ছে 9। নেক্সট পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ। তাহলে শঙ্কুর আয়তন যদি ভি হয়, শঙ্কুর আয়তন তোমাকে বলে দেওয়া হচ্ছে ভি মানে কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, শঙ্কুর আয়তন ভি আর ভূমির ক্ষেত্রফল এ, ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ মানে আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো, পাই আর স্কোয়ারের জায়গায় আমরা যদি এ বসিয়ে দিই, তাহলে ভি মানে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি AH/3, কারণ নিচে 3 আর এইটুকু পাই আর স্কোয়ারের ভ্যালু কত, পাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ। তাহলে পাই আর স্কোয়ারের ভ্যালু যদি এ হয় তাহলে আমরা বসিয়ে দিলাম এখান থেকে, আমাদের কি বের করতে বলেছে, আমাদের উচ্চতা বের করতে বলেছে। তাহলে H ইজ ইকুয়াল টু, এটা এই পারে চলে এসে 3v/a ইজ ইকুয়াল টু হয়ে যাবে H, তাহলে আমাদের উচ্চতা বেরিয়ে গেল 3v/a। নেক্সট পরের কোশ্চেন, আচ্ছা বলা হচ্ছে এই তথ্যের গড় আর মধ্যমা সমান, এটাকে সাজানোই আছে ছোট থেকে বড় হিসাবে বলেই দিয়েছে কোশ্চেনে, বলেছে গড় আর মধ্যমা সমান। তাহলে গড় মানে কি, গড় মানে হলো সবগুলো যোগফল, অর্থাৎ 6 + 8 + 10 + 12 + 13 + x বাই কটা আছে সংখ্যা 1 2 3 4 5 6 6টা। আর মধ্যমা মানে কি, মধ্যমা যেহেতু 6টা আছে, 6টা থাকলে এই দুটোর মাঝখানের গড়, অর্থাৎ 10 + 12 বাই হচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে 6 8 14, 14 10 হচ্ছে কত 24, 24 আর 12 36, 36 আর 13, তাহলে আমাদের এখানে আসছে 49, 49 + x/6 ইজ ইকুয়াল টু, এদিকে আসবে 10 আর 12 22/2 মানে 11, তাহলে 49 + 6 x মানে হচ্ছে 66, তাহলে x ইজ ইকুয়াল টু 66 - 49, তাহলে আমাদের ক্ষেত্রে কত আছে উত্তর 17, অর্থাৎ x এর ভ্যালু আমাদের কাছে কত আছে 17।
তো তোমাদের সেশনগুলো কেমন লাগছে, অর্থাৎ এবিটিএ যে সলিউশনগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। এবং আজকে আমাদের পেজ নাম্বার 131, আমরা এখানে এসিকিউ এবং এমসিকিউ সবগুলো আলোচনা, অর্থাৎ টোটাল 36 মার্কস এখানে আমরা আলোচনা করলাম। তো তোমরা জমিয়ে প্র্যাকটিস করো এবং মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করো, যাতে তোমাদের মা বাবা খুব খুশি হন। আমার একটাই উদ্দেশ্য তোমাদের রেজাল্ট ভালো করানো, এবং তার জন্য তোমরা যদি প্র্যাকটিস করো আমার চ্যানেলটি থেকে, তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করলে ভালো লাগলে, এবং একটা লাইক করে দিও এবং নোটিফিকেশান অন করে দিও সাবস্ক্রাইব করার পর, যারা করনি এখনও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।